বলেছিলাম দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ দিস কোর্স, যেটা প্রথম চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে। দ্যাট মিনস কতটুকু কোয়ান্টিটি অর্ডার করলে বা কতটুকু কোয়ান্টিটি নিয়ে কাজ করলে একটা অর্গানাইজেশন কস্ট ইফেক্টিভ ওয়েতে নিজের আউটপুটটা পাবে। সো দিস ইজ দ্য নেম অফ দিস চ্যাপ্টার, ম্যানেজিং ইনভেন্টরিজ। আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বেসিক্যালি ইনভেন্টরির উপর বেস করে পড়ে থাকি, ঠিক আছে? সো একটা অর্গানাইজেশন কিভাবে তাদের ইনভেন্টরিটা ম্যানেজ করে এবং কতটুকু পরিমাণে অর্ডার করে রাখবে, কতটুকু পরিমাণ প্রোডাকশন করবে, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে কভার করব। আমরা যদি আউটলাইনটা দেখি কি কি আছে, ডেফিনিশন অফ দ্য ইনভেন্টরি, ইনভেন্টরি একটা ডেফিনিশন আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডেফিনিশনস আছে, কয় ধরনের ইনভেন্টরি একটা অর্গানাইজেশনে থাকতে পারে সেটা টাইপস আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ এই বিষয়টিকে সেটা জানবো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিছু অ্যাজাম্পশনস আছে সেটা জানবো, এবং আলটিমেটলি আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেশন করে বের করব। সো আমরা স্টার্ট করি। আমরা নরমালি জানি ইনভেন্টরি কি, একটা অর্গানাইজেশনে স্টোর করে রেখে দাও। ইনভেন্টরি মানে কি, এটার বাংলা ওয়ার্ড, বাংলা যদি আমরা মিনিংটা বলি, বাংলা মিনিংটা কি ইনভেন্টরি? মজুদ। মজুদ, তাই না? ইনভেন্টরি বলতে আমরা মজুদ বলতে পারি বা মজুদ পণ্য বলতে পারি। তার মানে কি, যেই পণ্যগুলি স্টোর করে রেখে দেওয়া হয়। আপনারা যদি একটু ডেফিনিশনটা দেখেন তাহলে আমরা দেখতে পারবো the term inventory refers to the raw materials used in production as well as the goods produced that are available for sale. তাহলে দুইটা জিনিস বলেছে। প্রথমটা বলেছে কি র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, এটা আমরা সবাই জানি। একটা অর্গানাইজেশন প্রোডাকশনের জন্য শুরুতে অনেক বেশি পরিমাণে একসাথে কি করে, অনেক কোয়ান্টিটির র ম্যাটেরিয়ালস কিনে রাখে এবং সেটা স্টোর করে রেখে দেয়। কারণ আমরা এটা জানি একসাথে অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট কিনলে কিছু পার্সেন্টেজ ছাড় পাওয়া যায়, যেটা কম করে অল্প অল্প করে কিনলে কিন্তু ছাড়টা পাওয়া যায় না, ঠিক আছে? এবং শুধুমাত্র অনেকে মনে করে কি ইনভেন্টরি বলতে শুধুমাত্র র ম্যাটেরিয়ালকেই বোঝায়, কিন্তু সেটা না। অর্গানাইজেশন এরকম করে না যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট রেডি করে রেখে দেয় এবং রেডি করে রেখে দিয়ে সেটা কিন্তু তারা নিজেদের ওয়্যার হাউসে বা গোডাউনে স্টোর করে রাখে। এই ফিনিশড যে গুডস যেটা বিক্রি করার জন্য, সেল করার জন্য অ্যাভেলেবল, সেটাও কিন্তু কি ইনভেন্টরি, ঠিক আছে? সো ইনভেন্টরি বলতে র ম্যাটেরিয়ালস বোঝাবে এবং সেল করে দেওয়ার জন্য যে প্রোডাক্টগুলো হাতে থাকবে, স্টোর করে রাখা হবে, সেই প্রোডাক্টগুলো কি হবে, ইনভেন্টরি হবে। ওকে, এখন আমরা হ্যাঁ শিওর, র ম্যাটেরিয়ালস এবং যেটা মজুদ আছে ওগুলো সেল করালে ইনভেন্টরি না, র ম্যাটেরিয়ালস তো সেল করব না। র ম্যাটেরিয়ালস আমরা ইউজ করব ফার্দার প্রোডাকশনের কাজে। এই যে ফার্দার প্রোডাকশনে ইনপুট হিসেবে আমরা র ম্যাটেরিয়ালস ইউজ করি না, এই র ম্যাটেরিয়ালস এবং পুরো প্রোডাকশন শেষ করার পর আলটিমেটলি আউটপুট হিসেবে আমাদের যে প্রোডাক্টটা হাতে আছে, যেটা আমরা সেল করে দিব, সবগুলোই হচ্ছে আমাদের আমি ক্লিয়ার করি ইনভেন্টরি। হ্যাঁ বলেন। অবশ্যই আমরা বাকেট এবং প্লাস্টিক হাউসহোল্ড যে প্রোডাক্টগুলো বানাই, এর মূল র ম্যাটেরিয়াল তো প্লাস্টিক দানা। প্লাস্টিক দানা আমরা ইম্পোর্ট করি চায়না এবং ভিয়েতনাম, ইন্ডিয়া, এখান থেকে, হ্যাঁ, থাইল্যান্ড। ওই প্লাস্টিক দানা ছোটো ছোটো দানা আছে, ওই দানাগুলো হলো আয়রন বলে। ওটা আবার গলায় যখন মেশিনে দেওয়া হয়, হিট দিয়ে সেটা, হ্যাঁ, ওটা থেকে বাকেট, বোল, বিভিন্ন ধরনের জিনিসগুলো মোল্ড আছে, আলাদা আলাদা মোল্ড আছে, ওটাতে কালার ওয়াইজ বের হয়ে যায়। ওটার পরে ওটা বের হওয়ার সাথে সাথে কাটিং হয়। কাটিং হওয়ার পরে সঙ্গে সঙ্গে অনলাইন প্যাকেজিং হয়। অনলাইন প্যাকেজিংয়ে কার্টুনে গোডাউনে ঢুকে যায়। গোডাউনে ঢোকা যাওয়ার পরে ওটা আবার স্টিকার লাগানো, সেটা কত কোয়ান্টিটি, কত পিস, এটা ওখান থেকে আবার ডিস্ট্রিবিউশন পারপাসে করে। তো যে ঘরটাই মজুদ থাকে ওটা হলো ইনভেন্টরি। এটা ফিনিশড শুরুতে যে বললো না প্লাস্টিকের দানা, এটা কিন্তু তার র ম্যাটেরিয়ালস এবং সে কিন্তু হ্যাঁ র ম্যাটেরিয়ালস আরএম বলা হয়। এইটা কিন্তু সে প্রত্যেকটা প্রোডাকশনের জন্য আলাদা আলাদা করে কেনে না, একসাথে অনেকগুলো আপনাদের কোয়ান্টিটি, অনেক মানে এটা হিউজ কোয়ান্টিটি কিনে নিয়ে আসা হয়। এটাও তো তাদের স্টোর করে রেখে দিতে হয়, এটাও তাদের ইনভেন্টরি। এবং ফাইনাল প্রোডাক্ট রেডি হয়ে যাওয়ার পরেও তো সবগুলো একসাথে সেল করে ফেলতে পারে না, কিছু প্রোডাক্ট স্টোর করে রাখতে হয়, এটা ইনভেন্টরি। তার মানে আমরা র ম্যাটেরিয়ালস হোক, ফিনিশড গুডস হোক, যা কিছুই হোক, সেটা যখন আমরা স্টোর করে রেখে দিব সেটি আমাদের কি ইনভেন্টরি। খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছেন। এইসব প্রসেসিং এর কথা যখন আমরা শুনি, দেখার একটা ইন্টারেস্ট জাগে না? আপনার সাথে একটু আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট নিয়ে এক
একটা টাস্ক ছিল এবং আমরা আপনাদের গাজীপুরের ওই সাইডে কি প্রাণ আরএফএল এর কোনো মানে হ্যাঁ মুলগা কালীগঞ্জ গাজীপুর এক্স্যাক্টলি আমরা ওখানে গেছিলাম অনেক বড় প্রতিষ্ঠান এক্স্যাক্টলি আমরা ওখানে গেছিলাম আপনাকে ঘোরাই যাবে আমি আবার দেখতে চাই ইভেন আমরা এরকম ফ্রুটিকা যেটা ওটা কিভাবে প্রোডাকশন করছে আমরা একদম ভিতরে গিয়ে মেশিন সহ এভরিথিং দেখে আসছি এবং আমার পিকচারস আছে আমি ফুল ইটস অ্যামেজিং মানে দেখলেই কেমন মানে এই ছোট ছোট একটা পেন কিভাবে নিব সহ কলমে কালি করছে বের হচ্ছে সবকিছু ওখানে আমাদেরকে দেখিয়েছে আর মানে খাবারের বেভারেজ যে আইটেমগুলো তারপর খাবার যে প্রোডাক্টগুলো ওখানে তো খুবই প্রোটেকশন নিয়ে একদম ভালোভাবে সবকিছু কভার করে তারপর যেতে হয়েছে মানে we were lucky at that time যে আমরা এত ছোট বয়সে এত সুন্দর একটা বিষয় আমরা ভিজিট করে আসতে পেরেছি নিজের চোখের সামনে মানে চোখে কোন হাতের স্পর্শ ছাড়া উইদিন সেকেন্ডস এগুলো হয়ে যাচ্ছে এবং বিশাল বড় বড় মেশিন যদি ইনশাআল্লাহ সময় থাকে পিকচারস দেখাবো এবং যদি সুযোগ হয় আমি অবশ্যই আবার ওই জায়গাতে ভিজিট করতে চাই হ্যাঁ অবশ্যই যদি আমাদের সময় থাকে ইনশাআল্লাহ আমরা ভিজিট করে আসবো আচ্ছা আমরা তাহলে একটু ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিষয়টা ইনভেন্টরি বিষয়টা আমরা জেনেছি কিন্তু ইনভেন্টরি যদি প্রপারলি ম্যানেজ করা না হয় কোম্পানির জন্য কিন্তু হিউজ লস আমি ম্যানেজমেন্টের ডেফিনিশনে যাব আগে একটা एग्जांपल দেই আপনাদের যে প্রত্যেকটি ইনভেন্টরি স্টোর করে রেখে দিতে হয় না স্টোরেজ করে রাখার জন্য একটা কস্টিং আছে এবং আপনার ইনভেন্টরি যদি একটা লং টাইম ধরে স্টোরেজ করে রাখা হয় তাহলে কস্টিংটা ধীরে ধীরে বাড়বে না ইউটিলিটি থাকবে ইনভেন্টরি ইউটিলিটি যে বিলগুলো থাকে ধরেন ইলেকট্রিসিটি বিল ফর एग्जांपल এবং যে জায়গাতে স্টোর করে রাখা হচ্ছে সেটা একটা রেন্ট থাকে এবং যারা ইনভেন্টরিগুলো ওঠানামা করে ওয়ার্কার্স তাদের একটা খরচ থাকে সো যতদিন একটা ইনভেন্টরি একটা জায়গায় পড়ে থাকবে একটা অর্গানাইজেশনের জন্য তত কস্টিং বাড়তে থাকবে এবং এই কারণে ইনভেন্টরিটা এমন ওয়েতে ম্যানেজ করতে হবে যেন এটা টাইম টু টাইম ইউজ হয়ে যায় সো দ্যাট একটা টার্গেট লেভেলের বাইরে গিয়ে আপনার কস্টিংটা না হয় এই জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য এখন তাহলে আমরা একটু ডেফিনিশনটা দেখি ইনভেন্টরি ম্যানেজমেন্ট the planning and controlling of inventories in order to meet the competitive priorities of the organization কি বলেছে ইনভেন্টরি প্ল্যানিং করব কোন ওয়েতে ইনভেন্টরিটা ম্যানেজ করা হবে এবং কন্ট্রোলিং দ্য ইনভেন্টরিজ ইনভেন্টরি ফুললি নিয়ন্ত্রণ করতে হবে এবং এটার রিজনটা কি যেন কম্পিটিটিভ যে প্রায়োরিটিজ সেটা গেইন করা যায় জানেন আপনারা অনেক অর্গানাইজেশন কিন্তু এরকম হয় জাস্ট ইনভেন্টরি ম্যানেজমেন্টের ল্যাকিংসের কারণে তারা পিছিয়ে যায় তারা প্রপারলি নিজের ইনভেন্টরি ম্যানেজ করতে পারে না র ম্যাটেরিয়ালস কখন কোন সময় কোন দিকে ইউটিলাইজ করতে হবে সেটা তারা জানে না আমাদের তো প্রতিটা সেক্টরে একটা ক্ষেত্রে সেন্টার আছে আইসি ইনভেন্টরি কন্ট্রোলার মানে এত স্ট্রং কোনো মাল বেশি ঢুকলে সেটাই আমি তো কার্টুন এক্সেসরিজ নিয়ে কাজ করি পারচেজ এন্ড প্রকিউরমেন্ট সব সময় কিন্তু একদম লিস্ট করা থাকে এই জন্য কিন্তু আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি করছি যে বেশি পরিমাণে কি করা যাবে না পারচেজ করা যাবে না আবার একদম কমও করা যাবে না কম করে ফেললে কিন্তু ডিমান্ড ফুলফিল করা পসিবল হবে না আমরা একটু বাকিটা দেখি is an important concern for managers in all types of business ম্যানেজারদের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা অনেক বড় একটা কনসার্ন effective inventory management is essential for realizing the full potential of any supply chain দক্ষভাবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনেক বেশি এসেনশিয়াল যারা পটেনশিয়ালি সাপ্লাই চেইনটা কি করতে চায় হ্যান্ডেল করতে চায় বা মেইনটেইন করতে চায় সো ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে ডেফিনিশন কোনো প্রবলেম আছে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই টাইপস অফ ইনভেন্টরিটা দেখি একটু আগে আমি জাস্ট র ম্যাটেরিয়ালস এন্ড ফিনিশড গুডস এর কথা বলেছি বাট ইনভেন্টরি হিসেবে আরেকটা জিনিস রাখা যায় সেমি ফিনিশড গুডস আমি যদি আপনারা যে এখন সোয়েটার পরে আছেন আমি শার্টের एग्जांपल দেই শার্টের র ম্যাটেরিয়ালস কি একদম বেসিক একদম শুরু থেকে আমরা শুরু করি তুলা থেকে সুতা হয় কি না সো এই তুলাটা হচ্ছে শার্টের ধরে র ম্যাটেরিয়ালস শার্টের যে কাপড়টা রেডি হবে সেটা র ম্যাটেরিয়ালস বলতে স্টোর করে রেখে দিল র ম্যাটেরিয়ালসের एग्जांपल তো আমরা পেলাম কিন্তু এই তুলা থেকে যখন সুতা হবে এবং সুতা থেকে কাপড়ের যে কাপড় প্রোডাকশনটা হবে কাপড় তো রেডি কিন্তু শার্ট কি এখনো রেডি হয়েছে সো এখন এই কাপড়টা সেমি ফিনিশড আকারে আছে না বা এটাও হতে পারে যে আপনাদের সেলাই করা ডান স্টিচিং ডান কিন্তু এখনো
ফিনিশিং সেটা করা হয়নি, বাটন লাগানো হয়নি, এখনো সেই শার্টের সেম ফিনিশড গুডস আকারে আছে না, এগুলোকে অর্গানাইজেশন ফেলে দেয়। এগুলোও কিন্তু টাইম টু টাইম কি স্টোর করে রাখে, যে এই স্টোরের এই পোর্শনের কাজটা শেষ হলে এটা পরবর্তী ধাপে চলে যাবে। এই যে একটা ফুল প্রসেসের মাঝখানেও যে কিছু প্রোডাক্ট স্টোর করে রেখে দেওয়া হয়, এটাও কিন্তু ইনভেন্টরি। তাহলে র ম্যাটেরিয়ালস একটু আগে আমরা যেটা বললাম, ইনিশিয়ালি একদম ইনপুট হিসেবে যেটা ইউজ করা হয়, দেখেন raw materials are the inventories needed to produce service or goods. তো আমরা বুঝেছি they are considered to be the inputs of the transformation processes of the farm. raw materials কে কোন একটা ট্রান্সফরমেশন প্রসেসের ইনপুট হিসেবে কনসিডার করা হয়। তাহলে ওয়ার্কিং প্রসেস কি consists of items such as components or assemblies needed to produce a final product in manufacturing. ম্যানুফ্যাকচারিং এর জন্য ফাইনাল প্রোডাক্ট রেডি করতে যে কম্পোনেন্টস গুলো লাগে, যে অ্যাসেম্বলিজ গুলো লাগে, সেগুলোকে আমরা কি বলবো, ওয়ার্কিং প্রসেস বা WIP। আর ফিনিশড গুডস হচ্ছে একেবারে ফাইনাল আউটপুট অফ দ্য ফুল প্রসেস। ফিনিশড গুডস ইন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস, ওয়্যারহাউস এন্ড রিটেল আউটলেটস আর সোল্ড টু দ্য ফার্মস কাস্টমার্স। একটা অর্গানাইজেশন বা ফার্মের যে কাস্টমার্স, তাদেরকে যে জিনিসটা সেল করে দেওয়া হবে সেটাই হচ্ছে কি ওই অর্গানাইজেশনের ফিনিশড গুডস। The finished goods of one farm may actually be the raw materials for another. এই জিনিসটা কি আপনারা মানে বিশ্বাস করেন? একটা অর্গানাইজেশনের ফিনিশড গুডস আরেকটা অর্গানাইজেশনের র ম্যাটেরিয়াল হতে পারে। আমি যদি আবার প্রিভিয়াসলি এক্সাম্পলটাতে আসি, এই যে বাটন কিন্তু ওই কোম্পানি যে প্রোডিউস করবে বিষয়টা এমন না, তারা কি করতে পারে, অন্য আরেকটা কোম্পানি থেকে বাটন নিয়ে আসতে পারে। অন্য আরেকটা কোম্পানির বাটন কিন্তু ছিল তাদের ফিনিশড গুডস, কিন্তু এখন যে কোম্পানি শার্ট প্রোডিউস করছে এটা কিন্তু তাদের কি আবার ফিনিশড গুডস না, তারা অন্য আরেকটা কোম্পানি থেকে কিনে এসে এখন তাদের শার্ট সেটা ইউজ করছে। সো আমরা এরকম জানি যে একটা কোম্পানির ফিনিশড গুডস আরেকটা কোম্পানির র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হতে পারে। সো এই তিনটে ইনভেন্টরি সম্পর্কে আমরা মোটামুটি এখন বুঝতে পেরেছি। পরের স্লাইড যদি যাই তাহলে দেখবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক্যাল, একটা পার্সন ইকোনমিক্যাল মানে আমরা যেটা বুঝি মিতব্যয়ী। মিতব্যয়ী কাদেরকে বলে? যারা টাকা কম খরচ করতে চায় তাদেরকে, নাকি যারা প্রপার জায়গায় টাইম ওয়াইজ যা দরকার ততটুকু খরচ করে তাদেরকে ইকোনমিক্যাল তাদেরকে বলা হয় না? অবশ্যই টাকা কম খরচ করার টেন্ডেন্সি কিন্তু ইকোনমিক্যাল না। আপনার যে জায়গায় দরকার সেই জায়গায় আপনি টাকা ইনভেস্ট করছেন, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বিষয়টা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। আপনার যতটুকু কস্টিং করা দরকার এবং যতটুকু কোয়ান্টিটি অর্ডার করা দরকার, আপনি ততটুকু কোয়ান্টিটি ইনভেন্টরি অর্ডার করবেন। এর চেয়ে বেশি কখনো অর্ডার করবেন না, কারণ সেটা কি আপনাদের কস্টিংটা বাড়িয়ে দেবে। কি কি ধরনের কস্ট বাড়াতে পারে? হোল্ডিং কস্ট বাড়াতে পারে, অর্ডারিং কস্ট বাড়াতে পারে। আমরা একটু ডেফিনিশনটা দেখি। A lot size that minimizes total annual inventory holding and ordering cost. হোল্ডিং এন্ড অর্ডারিং কস্ট বিষয়টা কি সেটা আমরা দেখবো, কিন্তু আগে এটা একটু ডেসক্রাইব করি। লট সাইজ বলতে সেই পরিমাণ কোয়ান্টিটি বোঝাচ্ছে, যেই পরিমাণ কোয়ান্টিটি অর্ডার করলে আপনাদের বার্ষিক যেই হোল্ডিং কস্টটা এবং বার্ষিক যে অর্ডারিং কস্টটা সেটা মিনিমাইজ হবে, একদম সবচেয়ে লোয়েস্ট লেভেল নিয়ে আসা হবে। আমরা জানি কোন একটা প্রোডাক্ট যত কম কস্টে প্রডিউস করা যায় সেটার জন্য কিন্তু তত বেশি বেনিফিট নেওয়া যায়, কারণ মার্কেটের প্রোডাক্ট কিন্তু মোটামুটি সব কোম্পানি একই প্রাইসে সেল করে। তাহলে প্রফিট করার জায়গাটা কোথায়? প্রফিট করার জায়গাটা হচ্ছে এই প্রোডাকশনে কস্টিং কমিয়ে। এই যে মার্কেটটা ফর এক্সাম্পল 30 টাকা, কেউ কিন্তু এইটা 32 টাকায় সেল করতে পারবে না, কারণ তার প্রোডাক্ট চলবে না। আবার 25 টাকায় যদি সে সেল করে, আশেপাশে তাদের যে কম্পিটিটর আছে তারা এমন ভাবে তাকে পুশ করবে যে সেও 25 মেইনটেইন করতে পারবে না। সো 30 টাকাতেই তাকে কি করতে হবে? মার্কেটে ছাড়তে হবে। তাহলে একটা কোম্পানি প্রফিট করে এক এক রকম কেন? কারণ তাদের প্রোডাকশন কস্টটা কম। যেই কোম্পানি প্রোডাকশন কস্ট যত কমাতে পারবে তাদের প্রফিট তত বেশি হবে। এখন এই সেম প্রোডাক্ট একজন 20 টাকা করে প্রডিউস করে, একজন 15 টাকায় প্রডিউস করে। যে 15 টাকায় করে তার পার এই একটা মার্কারে 15 টাকা করে লাভ প্রফিট হচ্ছে, আর যে 20 টাকা করে প্রডিউস করছে তার 5 টাকা কম, ইমিডিয়েটলি একটা প্রোডাক্টে সে 5 টাকা কম প্রফিট করছে, রাইট? সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যতটুকু দরকার ততটুকু কোয়ান্টিটি অর্ডার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তাহলে আমরা একটু ইনভেন্টরি হোল্ডিং কস্ট দেখি। একটু আগে আমি আপনাদেরকে স্টোরেজের কথা বললাম না,
যে ইনভেন্টরি হোল্ড করে রাখাটা, এটা ইনভেন্টরি হোল্ডিং কস্ট। একটা ইনভেন্টরি যত বেশি টাইম হোল্ড করে রাখা হবে তত কস্টিং বাড়বে। আমরা যখন এসএসসি এইচএসসি লেভেলে মনে আছে আমরা রেশিও করতাম, স্পেশালি এইচএসসি লেভেলে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, এইচএসসি লেভেলে আমরা কিন্তু রেশিও করতাম, অনুপাত একদম শেষের দিকে অনুপাতের একটা চ্যাপ্টার ছিল, ওইখানে আপনাদের মজুদ পণ্য টার্নওভার করার একটা কিন্তু রেশিও ছিল, এবং ইনভেন্টরি টার্নওভার রেশিও যত হাই তত বেশি ওই অর্গানাইজেশনের সিচুয়েশন অবস্থা ভালো, এটা বলা হয়। কারণ কি টার্নওভার মানে কি, একটা অর্গানাইজেশন ইনভেন্টরি নিয়ে আসছে এবং সাথে সাথে সেটা অন্য কাজে ইউজ করে ফেলা হচ্ছে, সেটা হোল্ড করে রাখা হচ্ছে না। যত বেশি হোল্ড করে রাখা হবে কস্টিং তত বাড়বে। অর্ডারিং কস্ট। Ordering cost is the cost of preparing a purchase order for a supplier or a production order for the shop. এটা একটু বুঝুন। একটা প্রোডাক্ট আমি যখন অর্ডার করব সেটার সাথেও কিন্তু আমার কিছু কস্টিং থাকে। আমার প্রোডাক্টের জন্য একটা লিস্ট করতে হয় না, যে ওয়ার্কারকে এই প্রোডাক্টের লিস্ট করবে তাকে আমার স্যালারি দিতে হচ্ছে না। তারপর এই প্রোডাক্টের লিস্টটা নিয়ে অর্ডার করে আসতে হয় যে সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনবো। ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে না, হচ্ছে কিনা? ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে। সো একটা পারচেজ বলতে কি একটা লটের একটা স্লটের পণ্য পারচেজ করবে এবং সেটা অর্ডার করবে, এই রিলেটেড যে কস্টগুলো থাকে সেটাকে বলা হয় অর্ডারিং কস্ট। কোন একটা প্রোডাকশনের জন্য যে যে প্রোডাক্টগুলো দরকার সেটা পারচেজ করার জন্য যে অর্ডারটা দিতে হয় সেটার সাথে রিলেটেড যে কস্টগুলো থাকে সেটাকে আমরা বলবো কি অর্ডারিং কস্ট। এখন সেটআপ কস্টটা কি? দেখেন আপনাদের ইওকিউ তে ইনভেন্টরি হোল্ডিং কস্ট আছে এবং অর্ডারিং কস্ট আছে। একটা কস্ট এখানে মেনশন করেনি ডেফিনিশন, সেটা হচ্ছে সেটআপ কস্ট, যেটা আমি কেন এখানে এনেছি আপনাদের সেটআপ কস্টটা ইওকিউ এর ফর্মুলাতে আছে, এজন্য আপনাদের অবশ্যই জানা উচিত সেটআপ কস্টটা কি। সেটআপ কস্ট নরমালি আমি আপনার অর্গানাইজেশনের एग्जांपल দিচ্ছি, প্রাণ আরএফএল। আপনি আরএফএল এই আছেন না? ঠিক আছে। প্রাণ আরএফএল কি একটা প্রোডাক্ট প্রোডিউস করে? আপনাদের মিনিমাম কয়টা প্রোডাক্ট আছে? অনেক। তো যদি অ্যাজিউম করে আমাকে বলতেন 4000। হ্যাঁ, ধরেন 4000। প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাকশনের জন্য কি সেটআপ সেম? না, আলাদা। আলাদা। এই আলাদা আলাদা সেটআপের জন্য কি কস্টিং করতে হয়নি? এই যে যখন একটা প্রোডাক্ট নতুন নিয়ে আসবো এবং সেটার জন্য সেটআপটা আলাদা করে ফেলতে হচ্ছে, এই যে কস্টটা না, এটা হচ্ছে সেটআপ কস্ট। দেখেন, the cost of changing over a machine to produce a different item. অন্য কোন একটা আইটেম প্রোডিউস করার জন্য মেশিনে যে চেঞ্জেস গুলো আনতে হয় সেটা হচ্ছে কি সেটআপ কস্ট, নতুন করে সেটআপ করতে হচ্ছে। এবং যত বেশি, আচ্ছা আরেকটা জিনিস বলি, টাইম টু টাইম কাস্টমার ডিমান্ড ওয়াইজ প্রোডাকশন প্রসিডিউরও কিন্তু কি হয়, চেঞ্জ হয়। সো আপনার যতটুকু দরকার প্রোডাক্ট, আপনি সেই পরিমাণ পণ্য যদি একটা প্রসেসে বের করে নিয়ে আসতে পারেন, আপনার যতটুকু কস্টিং হবে, সেম জিনিসটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ করে আবার নতুন করে করেন, আপনার কিন্তু কস্টিং বাড়বে। যতবারই আপনার সেটআপ চেঞ্জ হবে, যতবারই আপনার মেশিন চেঞ্জ হবে, ততবার আপনার কস্টিং বাড়বে। এই জন্য অবশ্যই এমন কোয়ান্টিটির প্রোডাক্ট অর্ডার করতে হবে এবং প্রসেস করতে হবে যেটা একবারে পুরোটাই কাস্টমার ডিমান্ড ফুলফিল করে। বারে বারে আপনার সেম কাজ করতে হবে না, সেটআপ চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো এটাই বলছে সেটআপ কস্ট। সেটআপ কস্ট বলতে বোঝাচ্ছে যে মেশিনে বা যে ফুল প্রসেসটা ইউজ করা হয় সেখানে যদি কোনো চেঞ্জ আনা হয় সেটার সাথে রিলেটেড যে কস্ট। একটা উদাহরণ দিই। হ্যাঁ, এই এক সপ্তাহ আগে আমাদের এখন বইয়ের সিজন, মানে আমাদের বই বানানো, মানে নরমালি বই বানানো হলো জুন জুলাইতে, কিন্তু ওই যে আগস্ট এবং জুনের হামলা দাঙ্গা বা কোনো প্রবলেমের কারণে নভেম্বর ডিসেম্বর থেকে বই প্রোডাকশন করা শুরু করছে। আমি প্রিন্টিং প্যাকেজিং নিয়ে কাগজ নিয়ে কাজ করি, আমাদের তো ওনারা প্রিপারেশন নাই, কিন্তু আমাদের অর্ডার হচ্ছে 30% গ্রোথ এবছর। এখন কার্টুন আমরা দিতে পারতেছি, না। এখন করছে কার্টুনটা, তার মানে আপনাদের প্যাকেজিং এর যে আইটেমগুলো সেগুলো শর্ট করে গেছে। এখন আমাকে তো বারবার আমার এত পরিমাণে প্রেশারে রাখছে, আমাকে 7 দিনের মধ্যেই প্রুডিউস করতে হয়। আমি 14 দিন হয়ে গেছে মাল দিতে পারতেছি না। এর মধ্যে কি হয়েছে, যখন বোর্ডটা উঠাইছে তখন প্লাস্টিকের যে কন্টেনারগুলো, ছোট ছোট বাটি বা হাউজের যে প্রোডাক্টগুলো সব বের হয়ে ডাম্পিং হয়ে গেছে।
ওগুলো ডাম্পিং এ গেলে কি হবে, অন্য সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। এখন যখন কার্টুনটা না দিতে পারি তখন কি করতেছে, মোড়টা স্টপ করে দেওয়া হচ্ছে, যে না ওটা যদি আবার বের করি, যখন যে জিনিস যে কার্টুনটা আছে ওটা নিয়ে ওটা হতে পারে নন মুভিং স্লো মুভিং, কিন্তু ওটা বানানো যাচ্ছে। কারণ আমি যদি ওটা যদি না বানাই তাহলে মেশিন বসে থাকবে, আরো খরচ বেড়ে যাবে। তার মানে আপনার সেটআপটা একটু ডিফারেন্ট করতে হচ্ছে, ডিফারেন্ট করে লাগতেছে, এর কারণে খরচটা বেড়ে যাচ্ছে। খুব সুন্দর আমরা একটা প্র্যাকটিক্যাল एग्जांपल পেয়ে গেলাম যে সেটআপ কস্ট কিভাবে আপনাদের, যদি কিন্তু আগে আপনারা জানতেন আপনাদের ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি কতটুকু ডিমান্ড, তাহলে কিন্তু এই জিনিসটা শুরু থেকে আপনারা সেই প্যাকেজিং আইটেমগুলো রেডি করে আমরা এখন কি করছি, আমরা 10 দিনের স্টক ক্লাস করতে বলছে। আচ্ছা বলেন তো এটা আপনাদের মিনিমাম কত টাকার কস্টিং বাড়িয়ে দিয়েছে? আপনারা কি ক্যালকুলেট করে দেখেছেন? ক্যালকুলেট করা ইট শুড বি, কারণ করা উচিত যে যাতে পরবর্তীতে আপনাদের এই মিস্টেকটা না হয়। আমরা কিন্তু এই যে পড়াশোনাগুলো করছি এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেশনের জন্য করছি। যদি আলাদা থাকতো, মানে আমরা যদি আলাদা থাকতাম যে মার্কেটে শর্ট আসতে পারে, তাহলে আমরা কি করতাম, 10 দিনের স্টকটা মজুত করতাম। মজুত করার থেকে মানে যে প্রোডাকশন যে কস্টটা ওটা অবভিয়াসলি কম হতো। এখন আমাদের এটা আমরা অনেক পরে জানাচ্ছি, এখন আমাদের এই বিষয় অলরেডি ডিসিশন তো এই জন্য কি করতে হয়, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির জন্য টাইম টু টাইম আপডেট রাখতে হয়। মার্কেটে আমাদের জেম স্যার অলরেডি সবাই বলছে যে কেন আপনি মার্কেটে যাচ্ছেন, তার নাই কেন মার্কেট সার্ভে করতে হয়, খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু মার্কেট সার্ভে এবং মার্কেট সেগমেন্টেশন নিয়ে একটা চ্যাপ্টার পড়েছিলাম, যেটা আপনাদের এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে পার্ট, এবং অলরেডি আপনারা একটা एग्जांपल দিয়েছেন। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির কিছু অ্যাজাম্পশনস আছে, মানে কিছু ধারণা করে নিতে হয় যেটার উপর বেস করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করি। প্রথম অ্যাজাম্পশনটা দেখি, the demand rate for the item is constant and known with certainty. ডিমান্ড রেট তার মানে কি, প্রতি বছরে কি পরিমাণ ডিমান্ড হতে পারে একটা প্রোডাক্টের, সেটা কি কনস্ট্যান্ট থাকবে, এটা চিন্তা করে নেওয়া হয়। এবং এইটা অবশ্যই জানতে হবে, কারণ আমরা যখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করবো সেটা কিন্তু পুরো একটা বছরের করবো। এই জন্য আপনি একটা বছরের ডিমান্ড যদি আগে থেকে ফোরকাস্ট করে না রাখতে পারেন এবং সেটা কনস্ট্যান্ট না থাকে, আপনি নিশ্চয়তার সাথে সাথে যদি না জানেন তাহলে ইওকিউ ক্যালকুলেট করা পসিবল না। সো এই জন্য প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ারের ডিমান্ড ক্যালকুলেট করে নেক্সট ইয়ার ইন ফিউচার আপনার ডিমান্ড কেমন হতে পারে সেটা প্রেডিক্ট করে রাখতে হবে। 25% বাড়াই করছে। হ্যাঁ, এই যে আপনাদের প্রেডিকশন হয়েছে এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যেটা কিন্তু মিলে যায়। না আমাদের গ্রোথ 25%। সেটাই। সেকেন্ডে দেখি, no constraints are placed such as truck capacity or materials handling limitations on the size of each lot. এটা চিন্তা করা হয় যে লট যতই বাড়ুক না কেন এইখানে কোনো ধরনের কনস্ট্রেন্টস মানে কি বাধা আসবে না। লট সাইজ যতই বড়, অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট ট্রান্সপোর্ট করার জন্য ট্রাকের ক্যাপাসিটি নেই, আবার অনেক সময় দেখা যায় যে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং করার জন্য প্রপার ওয়ার্কার্স নেই। কিন্তু যখন আমরা ইওকিউ ক্যালকুলেট করব তখন চিন্তা করে না হয় এই ধরনের কোনো বাধার সম্মুখীন অর্গানাইজেশন হচ্ছে না। ওকে, থার্ড নাম্বারটা হচ্ছে the only two relevant costs are inventory handling cost and the fixed cost per lot for ordering or setup. ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিতে জাস্ট দুইটা রিলেভেন্ট কস্ট থাকে, একটা হচ্ছে ইনভেন্টরি হোল্ডিং কস্ট যেটা আমরা একটু আগে দেখলাম, আর একটা হচ্ছে অর্ডারিং অর সেটআপ কস্ট যেটা আমরা একটু আগে বুঝেছি। এর বাইরে অন্য কোনো কস্টকে ইওকিউ ক্যালকুলেট করার জন্য কনসিডার করা হয় না। ফোর্থ ওয়ান হচ্ছে decisions for one item can be made independently of decisions for other items. তার মানে কি, একটা অর্গানাইজেশনে যতই আইটেমস থাকুক না কেন, একটা আইটেমের ইওকিউ এর ডিসিশনস অন্য আরেকটা আইটেমের ইওকিউ এর ডিসিশনসকে ইমপ্যাক্ট করবে না। প্রত্যেকটার জন্য ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা করে সব ক্যালকুলেট করে বের করতে হবে। What is the last assumption? The lead time is constant and known with certainty. আমাকে একটু বলেন তো লিড টাইমটা কি? Ordering time and delivering time. Exactly. This time is lead time. একটা পণ্য অর্গানাইজেশন অর্ডার আসছে এবং সেইটা কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা সেটাকে আমরা কি বলবো, লিড টাইম। এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অবশ্যই এই লিড টাইমটা কনস্ট্যান্ট হতে হবে এবং এটাও কি নিশ্চয়তার সাথে জানতে হবে। কারণ কি, তখনই যে আমি এই প্রোডাক্টটা প্রডিউস করব, আমার সময় লাগবে 10 দিন, আমি কাস্টমারকে
তখন কাস্টমার কিন্তু বিরক্ত হবে না যদি 10 দিন সময় লাগে, কিন্তু 10 দিন হিসাবে যদি 15 দিন লাগে তখন কিন্তু কাস্টমার বিরক্ত হয়। সো লিড টাইমটাও ইকোনমিক অর্ডারের ক্ষেত্রে জেনে নেওয়া খুব প্রয়োজন। জি, কিছু অ্যাড করবেন? না, আমরাই এক প্রেজেন্ট আমরা এই প্রবলেমটা ফেস করতেছি শুধু প্যাকেজিং এর কারণে। আমাদের লিড টাইম ছিল 7 দিন, আমরা সে থেকে 10 দিনে ইয়ে করছি। এবং জানেন এই 9 দিন কিন্তু খুব ইফেক্টিভ হয়, অনেক ইনফ্লুয়েন্সিভ হয়, মানে কাইন্ড অফ দেখা যায় যে কাস্টমার অনেকটা হারিয়ে যায়। না, আমাদের বাস্তব প্রমাণ হলো অর্ডার মধ্যে সবচেয়ে ফাস্ট মুভিং আছে, ফাস্ট মুভিং। তো অর্ডার বানা হলো এসিআই, এখন এই সুযোগটা এসিআই আছে। এক্স্যাক্টলি কি হয়েছে, কাস্টমার শিফট করে এসিআই চলে গেছে। এখন আমাদের কাছে ডিও করা আছে সব, মানে অর্ডার হবে। এখন এসিআই কি করছে এই সুযোগে প্যাকেজিং ম্যাটেরিয়াল কাস্টমার গ্র্যাব করে নিয়েছে সব অর্ডার আমাদের সেটাই। সো দেখেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে এগুলোর ইমপ্লিকেশনসটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা ফাইনালি ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা ক্যালকুলেট করব। আপনারা একটু কাইন্ডলি ফর্মুলাটা খাতায় লিখবেন। EOQ equals to root over 2ds divided by h. এখানে আমরা একটু দেখি কোনটা কি। h হচ্ছে হোল্ডিং কস্ট, একটু আগে যেটা বললাম, h হচ্ছে কি হোল্ডিং কস্ট, s হচ্ছে সেটআপ কস্ট বা অর্ডারিং কস্ট, আর d হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড। ঠিক আছে, এখানে আমাদের এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার জন্য তিনটে জিনিসই লাগবে। অ্যানুয়াল ডিমান্ড লাগবে, প্রতি বছরের ডিমান্ড কত, প্রতি বছরের সেটআপ কস্ট কত, এবং প্রতি বছরের হোল্ডিং কস্ট কত। এই তিনটে যখন কোয়েশ্চেনে থাকবে আপনারা জাস্ট কি করবেন, ডিজিটগুলো ইনপুট করে দিয়ে ক্যালকুলেট করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করে দেবেন। আপনাদের আমি একটা এক্সাম্পল দেখাবো, আগে একটু এটা খাতায় তুলে নেন। ইন শর্ট আপনারা এত ডিটেইলস না লিখে h দিয়ে হোল্ডিং কস্ট, s দিয়ে সেটআপ কস্ট আর d দিয়ে অ্যানুয়াল ডিমান্ডটা লিখে দিতে পারেন, তাহলে আপনাদের আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে। d দিয়ে কি অ্যানুয়াল ডিমান্ড। আচ্ছা, আমরা একটু পরের স্লাইডে যাই। এই যে দেখেন এখানে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে, এটা দেখলে আমরা বুঝতে পারব। আমরা একটু ম্যাথটা করি। A company's sales are 18 units per week. প্রতি সপ্তাহে সেলস কত? 18 ইউনিট করে বলা আছে। The supplier charges 60 per unit. সাপ্লায়ার যে সে পার ইউনিটে কত টাকা চার্জ করছে? 60 করে। The cost of placing an order, তার মানে কি অর্ডারিং কস্ট, ঠিক আছে? The cost of placing order মানে কি অর্ডারিং কস্ট with the supplier is 45. Annual holding cost is 25% of the feeder's value. আচ্ছা, যে ইউনিটগুলো বলা হয়েছে প্রত্যেকটা কি 25% হচ্ছে হোল্ডিং কস্ট। আচ্ছা, and the museum, যে অর্গানাইজেশনটা ছিল, কোম্পানিটা ছিল, সেটা একটা মিউজিয়াম ছিল, সেটা 52 উইকস, তার মানে কি প্রতি বছরে 52 উইকস সে অপারেশনটা করে থাকে। ক্যালকুলেট দ্য ইওকিউ ক্যালকুলেট করার জন্য আমি বলেছিলাম তিনটে জিনিস লাগবে, অ্যানুয়াল ডিমান্ড লাগবে, হোল্ডিং কস্ট লাগবে এবং সেটআপ কস্ট লাগবে। এগুলো কোনোটাই না ডিরেক্টলি দেওয়া নেই, আমাদের এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে। অ্যানুয়াল ডিমান্ড মানে কি যতটুকু আমাদের প্রোডিউস করা হচ্ছে বা সেল করা হচ্ছে সেটাই আমাদের ডিমান্ড না। এখানে দেখেন প্রথম লাইনে বলা হয়েছে প্রতি উইকে সেল কত 18 ইউনিট, তার মানে কি ডিমান্ড ছিল 18 ইউনিট প্রতি উইকে, কাজ করেছে কত উইক 52, তাহলে টোটাল ডিমান্ড কত হবে 18 গুণ 1। দেখেন আমি ডিটা এভাবে বের করেছি, 18 ইউনিটস মাল্টিপ্লাইড বাই 52 উইকস equals to 936 units। কিভাবে ডিমান্ডটা বের করেছি বুঝেছেন? প্রতি সপ্তাহের ডিমান্ডের সাথে যতগুলো সপ্তাহ কাজ করা হয়েছে সেটা গুণ করে দিয়েছি, আমাদের ডিমান্ড ডান। এখন আমরা হোল্ডিং কস্টে যাব। হোল্ডিং কস্টে বলা হয়েছে দেখেন 25%, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম পার্সেন্টকে আমরা ডেসিমেলে নিব
100 দিয়ে ডিভাইড করে। আমরা 25 কে যখন 100 দিয়ে ডিভাইড করব আমাদের 0.25 আসবে। এজন্য এখানে डायरेक्टली হোল্ডিং কস্টের পাশে আমরা কি লিখেছি 0.25। কিন্তু বলা হয়েছিল দেখেন সাপ্লায়ার চার্জ করে কত 60 টাকা করে। এই জন্য আমরা সাপ্লায়ার যত টাকা চার্জ করছে সেটা 25% এর সাথে মাল্টিপ্লাই করে দেব। যখন আমরা 25% এর সাথে 60 টা মাল্টিপ্লাই করব আমাদের হোল্ডিং কস্ট আসবে 15 টাকা। ওকে, আর সেটআপ কস্ট বা অর্ডারিং কস্ট দেখেন डायरेक्टली সেকেন্ড লাইনে বলাই আছে the cost of placing an order with the supplier is 45। এই জন্য আমরা डायरेक्टली অর্ডারিং কস্ট বা সেটআপ কস্টটা পেয়ে গেছি 45। ডান, আমাদের ডি আইডেন্টিফাই করা শেষ, এইচ আইডেন্টিফাই করা শেষ, আর এস তো डायरेक्टली বলা ছিল। এখন জাস্ট আমরা কি করব এই ডিজিটগুলো ফর্মুলাতে ইনপুট করে দেব। দেখেন 2 তো 2 এর ইকুয়েশনে ছিল, ডি এর জায়গায় আমরা বসাবো 396, এস এর জায়গায় বসাবো 45, এটাকে ভাগ দিব, এইচ পেয়েছি 15। ভাগ দেওয়ার পর যদি আমরা রুট ওভার করি আমাদের 7.94 আসে। কিন্তু সেটাকে আমরা 75 ইউনিটস কেন লিখেছি বলেন তো? না না না, রুট ওভার করে তো 75 74.95 এর পরে বললে কোন সংখ্যা ধরে নেব। কিন্তু পূর্ণ সংখ্যাতে কেন নিলাম? আমরা তো পার্সেন্টেজে এরকম পয়েন্টই রাখতে পারতাম। ইউনিট তো কখনো দশমিক হয় না। এক্স্যাক্ট, প্রোডাক্টের সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা এরকম হয়, সেটা কি কখনো দশমিক বা ভগ্নাংশে থাকতে পারে? পারে না। এই জন্য আমরা কি করব 74 আসলো বা ধরেন 76 আসলো। আপনি একটা কথা বলেছেন যে 5 বা 5 এর উপরে থাকলে, এটা কিন্তু সেটা না। 75 এর পরে যদি পয়েন্টে কিছু থাকে আমরা পরে ইউনিটে চলে যাব। কারণ কি এক্সট্রা যতটুকু ইউনিট আমাদের ডিমান্ড সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইখানে ডিমান্ড ছিল 74 এর চেয়ে একটু বেশি, এই জন্য একটু বেশির কারণে আমরা ফর সেফটি পারপাস একটা ইউনিট বেশি প্রডিউস করব। এই ক্ষেত্রে এই কোম্পানির ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এক বছরে 75। তারা যদি এক বছরে 75 ইউনিট অর্ডার করে নিয়ে আসে তাদের কস্টিংও কমে যাবে এবং অন্যান্য এই রিলেটেড যে রিস্ক থাকে সেটাও কমে যাবে এবং ডিমান্ডটাও কি হবে প্রপারলি ফুলফিল করা পসিবল। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। আপনাদের জাস্ট এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ক্যালকুলেশনটা এটা করলে এই চ্যাপ্টারের যে ম্যাথ সেটা জানেন। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ভালো লাগলো।